আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং আজকে আমরা কথা বলবো নেপাল প্রসঙ্গে এবং তার সাথে বাংলাদেশের কোন জায়গায় মিল অমিল রয়েছে সাম্প্রতিক ঘটনাবলী তা নিয়ে আমাদের বিশ্লেষণ। রাষ্ট্র ব্যবস্থার গুণমান তুলনা করতে গেলে নেপাল এবং বাংলাদেশ দুটি আলাদা জায়গা। ঐতিহাসিক, অর্থনৈতিক এবং সামাজিক সূচকের অনেক ক্ষেত্রেই নেপাল বাংলাদেশের চাইতে পিছিয়ে আছে। এবং যদি আমরা রাষ্ট্র পরিচালনার দিকেও তাকাই, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো অনেক বড়, বিশাল একটি কাঠামো নেপালের তুলনায়। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক যে রূপান্তরের ঘটনাগুলো আমরা দেখছি, সেটা নেপালকে নতুনভাবে সবার সামনে আলোচনায় নিয়ে এসছে। বিশেষ করে রাষ্ট্র পরিচালনার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত সংস্কারমূলক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে নেপালের কিছু উদ্যোগ তুলনামূলকভাবে ব্যতিক্রমী বলেই সকলের কাছে প্রতীয়মান হচ্ছে। আমরা জানি নেপালের রাজধানী কাঠমান্ডু দীর্ঘদিন ধরে অস্থিরতার জন্য পরিচিত। সরকার পতন, জোট ভাঙন, ক্ষমতার দ্বন্দ্ব এগুলো সেখানে খুব সাধারণ ব্যাপার ছিল। অন্যদিকে ঢাকা তুলনামূলকভাবে একটা স্থিতিশীল প্রশাসনিক কাঠামো ধরে রাখতে পেরেছে অনেক দিন। কিন্তু এবার স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন, যেটি স্বৈরতন্ত্র হটানোর সময় যে আন্দোলন হয়েছে, সেটি প্রায় কাছাকাছি একটা দৃশ্যপট তৈরি করেছিল। 2024-এ বাংলাদেশে অভ্যুত্থান সংগঠিত হয়েছে, 2025-এ নেপালে অভ্যুত্থান ঘটেছে। এই দৃশ্যপটের মাঝেও রাষ্ট্র, সরকার এবং রাজনৈতিক ব্যবস্থাপনায় তারা বাংলাদেশের তুলনায় বেশি কারিশমা দেখিয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে। নেপাল যেভাবে একটি অন্তর্বর্তী সরকার কাঠামো গঠন করে দ্রুত সংস্কারের পথে এগিয়েছে, তা অনেকের কাছেই কারিশমা হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রেক্ষাপটে নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তিনি কিন্তু সেই অর্থে খুব সেলিব্রিটি, ইন্টারন্যাশনাল সেলিব্রিটি ছিলেন না প্রফেসর ইউনুসের মতন। এর কারণ এটাই যে তিনি বোধহয় নোবেল জয়ী ছিলেন না, এটা একটা কারণ। দীর্ঘ সময় ক্ষমতায় আঁকড়ে থাকার ইচ্ছাও তার ছিল না। তিনি অসংবেদনশীল হয়ে মব সহিংসতাকে প্রশ্রয় দেননি, ধ্বংসযজ্ঞ নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। ব্যক্তিগতভাবে বিদ্বেষ আর প্রতিহিংসার চর্চা তিনি করেননি। তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং অল্প সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দেশকে ফিরিয়ে এনেছেন। তার নেতৃত্বে 6 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া একটি বড় দৃষ্টান্ত এবং যেটি বাংলাদেশে লেগেছে প্রায় 18 মাস। এটি প্রমাণ করে যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে দ্রুত এবং কার্যকর রূপান্তর সম্ভব। সুশীলা কার্কি আরও বেশি ব্যতিক্রমী কাজ যেটি করেছেন, তিনি প্রফেসর ইউনুসের মতন বলেননি যে ছাত্ররাই আমার নিয়োগকর্তা, আর পার্থক্য রচিত হয়েছে সেখানেই। নেপালের আন্দোলনের সামনের সারিতে যারা ছিল, সেই ছাত্ররা কয়েকদিনের মধ্যে লেখাপড়ায় ফিরে গেছে, তারা ক্ষমতার শরিক হয়নি। লুটপাট, চাঁদাবাজি, মব খবরদারির শরিক হয়নি, বরং আন্দোলনের সময়কার সহিংসতা এবং বিশৃঙ্খলার জন্য তারা জাতির কাছে ক্ষমাও চেয়েছে। এটি রাজনৈতিক সংস্কৃতির একটি ইতিবাচক দিক নির্দেশ করে, যেখানে আন্দোলন ক্ষমতা দখলের হাতিয়ার নয়, বরং পরিবর্তনের মাধ্যম হিসেবে মানুষ দেখছে। নেপালের মানুষ দেখলো। আমাদের দেশে ঠিক ঘটেছে উল্টোটি এবং এর একটা প্রভাব পড়েছে অনেক জায়গায়। বাংলাদেশে আন্দোলনকারীরাই ক্ষমতা কাঠামোর নিয়ন্ত্রক হয়ে উঠল এবং এর প্রভাব পড়েছে পুরো রাজনৈতিক ব্যবস্থায়। এখানে ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব, রাজনৈতিক মেরুকরণ এবং দীর্ঘমেয়াদী ক্ষমতা ধরে রাখার মতন প্রবণতা দৃশ্যমান ছিল। এমনকি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিও রাজনৈতিক বক্তব্য, বিতর্ক, বিদ্বেষ আর প্রতিহিংসা থেকে নিজেকে দূরে রাখতে পারেননি। নেপালে নতুন প্রজন্মের প্রতীক হিসেবে উঠে এসেছে নির্বাচিত তরুণ প্রধানমন্ত্রী বালেন শাহ, যিনি 100 দিনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে এবং সেটি এখন বাংলাদেশে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই রোডম্যাপে রাষ্ট্র সংস্কারে বেশ কিছু সাহসী পদক্ষেপ অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলীয় রাজনীতি দূর করে ফেলা। তিনি দলীয় রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে যাচ্ছেন। নির্দলীয় ছাত্র সংগঠন তিনি এলাও করবেন বলে জানিয়েছেন। এই উদ্যোগ শিক্ষাঙ্গনের সহিংসতা কমিয়ে একটা শিক্ষা বান্ধব, শিক্ষা স্বার্থ বান্ধব পরিবেশ তৈরির একটা বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া সরকারি চাকরিজীবী এবং শিক্ষকদের রাজনৈতিক দলের সম্পৃক্ততা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
এটি আমি বলবো একটা বড় পেশাদারিত্বের সিদ্ধান্ত, এবং এতে প্রশাসন এবং শিক্ষা খাতের নিরপেক্ষতা বজায় থাকবে, জনসেবা কার্যক্রম আরও জোরদার হবে এবং জনগণের প্রতি তাদের যে অঙ্গীকার সরকারি কর্মকর্তাদের সেটি বৃদ্ধি পাবে। বাংলাদেশের পেশাজীবীদের রাজনীতি প্রতিটি প্রতিষ্ঠানকেই প্রায় ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে, প্রতিটি পেশাকে কলঙ্কিত করেছে। একইভাবে অতীত এবং বর্তমান রাজনৈতিক নেতাদের সম্পদের হিসাব নেওয়ার জন্য অ্যাসেট ইনভেস্টিগেশন কমিটি গঠন দুর্নীতির বিরুদ্ধে একটি শক্ত বার্তা দেয়। এটি যদি করা যায়, বর্তমান এবং অতীতের সকল নেতার যদি সম্পদের হিসাব আনা যায়, তাহলে একটা জবাবদিহিতার সংস্কৃতি তৈরি হবে এবং দুর্নীতি কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষা খাতের অন্য জায়গায়ও নেপাল একটা নতুন বাস্তবতা চিন্তাভাবনা করছে। পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথাগত পরীক্ষা বাতিল করে দিচ্ছে, অর্থাৎ শিশুদের সৃজনশীলতা এবং মানসিক বিকাশে জোর দেওয়ার ক্ষেত্রে এই পরীক্ষার চাপ থেকে তাদেরকে সরিয়ে আনা হচ্ছে। এবং এটা আমি বলবো এটা আধুনিক শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে যে সৃজনশীলতাকে গুরুত্ব দিতে হয় এই বয়সটাতে, সেটি নেপালে আমি বলবো যে একটা গুরুতর এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ে আনবে। আমরা বাংলাদেশেও এটা করতে পারি কিনা বিবেচনা করা দরকার। রাষ্ট্র পরিচালনার ব্যয় সংকোচন এবং দক্ষতা বাড়াতে যেটি করেছে, মন্ত্রণালয়ের সংখ্যা কমানো হচ্ছে এবং ব্যয়ের ওপর নজরদারির উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি একটা উন্মুক্ত ড্যাশবোর্ড চালু করা হয়েছে, যেখানে নাগরিকরা নিয়মিত সরাসরি সরকারের প্রতিশ্রুত অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবে। একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এটি একটি আধুনিক পদ্ধতি। সব মিলিয়ে বলা যায়, নেপালের এই সংস্কারমূলক পদক্ষেপগুলো এখনও পরীক্ষাধীন। এগুলোর সফল বাস্তবায়ন নির্ধারণ করবে দেশটির ভবিষ্যৎ উন্নয়ন। তবে একটি বিষয় স্পষ্ট, রাজনৈতিক সদিচ্ছা, নাগরিক সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার এক্ষেত্রে কাজ করলে একটি দ্রুত ইতিবাচক পরিবর্তনের দিকে নেপাল এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে এখান থেকে শিক্ষার দিকটা হলো শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, রাজনৈতিক সংস্কৃতি এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা সমান গুরুত্বপূর্ণ। যদি এই দুয়ের সমন্বয় ঘটানো যায়, তাহলে টেকসই উন্নয়ন আরও দৃঢ় ভিত্তির উপর দাঁড়াতে পারে আগামী দিনগুলোতে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।